টুনি, হাতে তো আর কোনো টাকা পয়সা নেই। এ মাসের তো আরো কয়েকদিন বাকি আছে। এই কয়েকদিন যে কি করে সংসার চালাবো তা বুঝতে পারছি না। সারাদিন এত কাজ করি, তবুও সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাই। কিভাবে যে কি করব তা বুঝতেই পারছি না। টোনা, তুমি কষ্ট পেও না, আমি একটা উপায় পেয়েছি। কি উপায় টুনি, বলো আমাকে। টোনা, বাড়ির সামনের জমিটা তো পড়ে আছে, ওই জমিটাতে ফসল চাষ করলে কেমন হয়? তা তো বেশ ভালোই হয়, কিন্তু আমি এত কাজ করে জমির দেখাশোনা করব কি করে? টোনা, আমি তো আছি, তুমি এত চিন্তা করছো কেন? জমিতে আমি ফসল চাষ করব, তুমি শুধু আমাকে ফসলের বীজ এনে দিও। ঠিক আছে টুনি, আমি কাল সকালেই তোমাকে ফসলের বীজ এনে দিব। এভাবেই রাত গড়িয়ে ভোর হয়ে আসে। আর সকালে উঠে টোনা টুনিকে জমিতে ফসল চাষ করার জন্য গাজরের বীজ এনে দেয়। আর টুনি ফসল চাষ করার জন্য জমি প্রস্তুত করতে শুরু করে, আর জমিতে গাজরের বীজগুলো রোপণ করতে থাকে। আরে টুনি, তুই এত মনোযোগ দিয়ে জমিতে কি চাষ করছিস? কালু দাদা, আমি জমিতে গাজর চাষ করব, তাই গাজরের বীজ রোপণ করছি। ও আচ্ছা, তুই জমিতে গাজর চাষ করবি? আমি ভেবেছিলাম তুই জমিতে দামি কোনো ফসল চাষ করবি। গাজর তো এখন বাজারে সস্তা দামে পাওয়া যায়। তুই এই সস্তা দামের গাজর জমিতে চাষ করতে গিয়েছিস কেন? তুই তো জমিটাতে ধান চাষ করতে পারতি। আসলে কালু দাদা, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই ফাঁকা জমিটাতে গাজর চাষ করব, আর ধান চাষ করার মতো সামর্থ্য যে আমাদের নেই। ধান চাষে তো অনেক খরচ। তা অবশ্য তুই ঠিক কথা বলেছিস। ঠিক আছে রে টুনি, তুই কাজ কর, আমি এবার আসি। জানো কাকুলি, টুনি জমিতে গাজর চাষ করছে। কি বলছো কালু? টুনি জমিতে গাজর চাষ করছে? কিন্তু বনে তো কেউ ফ্রিতেও গাজর নেয় না, তাহলে টুনি গাজর চাষ করে কি করবে? টুনি খেয়ে আর কোনো কাজ নেই তো, তাই সব উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছি টুনি। তবুও তো টুনি কিছু করার চেষ্টা করছে, তুমি তো সেটাও করতে পারো না, সারাদিন শুধু ঘুরে বেড়াও। শোনো কালু, তুমি একদম টুনির হয়ে কথা বলবে না। আর তুমি কি বললে, আমি সারাদিন ঘুরে বেড়াই? আমি কোনো কাজ করি না? কাকুলি, এখন আমার ঝগড়া করতে ইচ্ছে করছে না, খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, আমাকে আবার কাজে যেতে হবে। এই যা, কথা বলতে বলতে তো ভাত রান্না করতেই ভুলে গেছি। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি, আমার বেশিক্ষণ লাগবে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর টুনির জমিতে অনেক বড় বড় গাজর হয়। টুনি, তোমার হাতে জাদু আছে বলতে হচ্ছে। কয়েকদিনের মধ্যেই তোমার যত্ন পেয়ে জমির ফসলগুলো বড় বড় হয়ে গেছে। আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি গাজরগুলো এত বড় হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম তুমি একা জমিটার ঠিকঠাক ভাবে যত্ন নিতেই পারবে না। টোনা, এখন বুঝতে পেরেছো তো আমি চাইলেই সবটা ঠিকঠাক ভাবে সামলাতে পারি? হ্যাঁ টুনি, বুঝেছি। যে লাভের আশায় আমি জমিতে গাজর চাষ করেছি তাই এবার পূরণ করার পালা। তুমি শুধু আমার কথা মতো সব কাজ করো, তাহলেই হবে। কি কাজ টুনি? টোনা, তুমি কাল সকালে জমির সব গাজরগুলো শহরে নিয়ে যাবে। আমি শুনেছি শহরে গাজরের অনেক দাম। তুমি যদি গাজরগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করতে পারো তবে আমরা অনেক টাকা লাভ করতে পারবো। ঠিক আছে টুনি, আমি তোমার কথা মতো গাজরগুলো তুলে শহরে নিয়ে যাব। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টোনা ও টুনি তাদের জমির গাজরগুলো তুলতে থাকে। তখন কাকুলি সেখানে আসে। এ কি টনি, তোরা গাজরগুলো সব তুলে ফেলছিস কেন? আসলে কাকুলি দিদি, টোনা গাজরগুলো নিয়ে শহরে যাবে, তাই আমরা দুজনে গাজরগুলো তুলছি। কি, এই সস্তা দামের গাজরগুলো টোনা শহরে নিয়ে যাবে? ক টাকার লাভ করতে পারবে? অযথা শুধু এত পরিশ্রম। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। এ কথা বলে কাকুলি সেখান থেকে চলে যায়। আর টোনা কাকুলির কথায় পাত্তা না দিয়ে গাজরগুলো নিয়ে শহরে যায় বিক্রি করতে। আর বেশ ভালো পরিমাণ লাভ হয় টোনার গাজরগুলো বিক্রি করে। কালু, তুমি জানো টুনি কি সুন্দর একটা সোনার হার বানিয়েছে? তুমিও আমাকে একটা সোনার হার বানিয়ে দিবে? কাকুলি, দুদিন পর পর শুধু তোমার এটা ওটা নিয়ে বায়না।
টুনির মতো একটা জমি চাষ করলেও তো পারো। ওসব অহেতুক কাজে আমি সময় নষ্ট করতে পারবো না। ওসব বাদেও আমার অনেক কাজ আছে। কি কাজ শুনি? অন্যদের নামে বদনাম করা আর অন্যজনের জিনিস দেখলে তা নিজের জন্য কেনার বায়না ধরা ছাড়া তুমি আর কি করতে পারো? আর শোনো, টুনি অহেতুক কাজে সময় নষ্ট করেনি। গাজরগুলো বিক্রি করে ওরা ভালো লাভবান হয়েছে। তা আমি এখন ওদের মতো গাজর চাষ করব নাকি? এ তো সহজ কাজ, যে কেউ চাইলেই করতে পারবে। আর ওরা অভাবে পড়ে এসব করেছে। আমরা তো টুনিদের মতো অত গরিব পাখি না। কাকুলি, তুমি যেভাবে আমার টাকা পয়সা খরচ করছো তাতে ওদের চেয়েও গরিব পাখি হতে আর বেশি সময় লাগবে না। গাজর চাষ করা তো সহজ কাজ ভাবছো, তা তুমি একটা জমিতে গাজর চাষ করে দেখাও না। তুমি যদি টুনির মতো গাজর চাষ করে আয় করতে পারো তবে আমি তোমাকে সোনার হার বানিয়ে দিব। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে কাকুলি তাদের বাড়ির পাশের একটা ছোট্ট জমিতে গাজর চাষ করার জন্য জমি প্রস্তুত করতে থাকে। মা, ও মা, কাকুলি মাসি ওখানে কি করছে গো? মা টুকি, কাকুলি দিদি মনে হচ্ছে জমিতে কিছু চাষ করবে, তাই জমি প্রস্তুত করছে। ও আচ্ছা, তুমি যেভাবে জমিতে গাজর চাষ করেছিলে কাকুলি মাসিও সেভাবে গাজর চাষ করবে বুঝি? তা তো আমি জানি না রে মা, দাঁড়া আমি কাকুলি দিদিকে জিজ্ঞেস করে দেখি কাকুলি দিদি জমিতে কি করছে। কাকুলি দিদি, তুমি জমিতে কি চাষ করবে গো? টনি, আমি তো জমিতে গাজর চাষ করব। আসলে তোর গাজর চাষ করা দেখে আমার একটু গাজর চাষ করার স্বাদ জেগেছে। ও আচ্ছা, এটা তো খুব ভালো কথা। দাঁড়াও, আমি তোমাকে একটু সাহায্য করি। কি বলছিস? তুই আমাকে সাহায্য করবি? হ্যাঁ কাকুলি দিদি, আমি তোমাকে সাহায্য করব। এরপর টুনি ও কাকুলি দুজনে মিলে জমি প্রস্তুত করতে থাকে। আর জমি প্রস্তুত করা শেষ হলে টুনি কাকুলিকে বলতে থাকে, কাকুলি দিদি, এখন শুধু জমিতে একটু গোবর সার ছিটিয়ে দিতে হবে। কি গোবর সার? হ্যাঁ কাকুলি দিদি, গোবর সার। এ কথা বলে টুনি টুকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর কাকুলি জমিতে গোবর সার ছিটিয়ে দিয়ে গাজর বীজ জমিতে রোপণ করে। আর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু কাকুলি গাজর জমির তেমন যত্ন করে না। আর যার কারণে কাকুলির জমির গাজরগুলো তেমন ভালো হয় না। এত কষ্ট করলাম, কিন্তু এখন তো দেখছি জমিতে একটা দুটো ছাড়া তেমন কোনো ভালো গাজরই হয়নি। আমার সব পরিশ্রমগুলো বৃথা গেল। কি হয়েছে কাকুলি? তুমি একা একা কি এত বিড়বিড় করছো? কালু, তুমি আমাকে দেখে ঠাট্টা করবে তাই না? অবশ্য ঠাট্টা করারই কথা, কারণ আমি তো ঠিকভাবে গাজর চাষ করতে পারিনি। জমিতে যে কটা গাজর হয়েছে তা যে আমি বিক্রি করতেই পারবো না। কে বলেছে তুমি গাজর বিক্রি করতে পারবে না? আমি তোমার কাছ থেকে একটা গাজরই কিনে নিব, আর গাজরের দাম হিসেবে আমি তোমাকে এই হারটা দিতে চাই। এটা তো সেই সোনার হার যেটা আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম। হ্যাঁ, তোমার পরিশ্রমের উপহার হিসেবে এই হার আমি তোমাকে দিলাম। আপাতত এই হারটা তুমি তোমার কাছেই রাখো। যেদিন আমি আসলে সফল হব সেদিন আমি নিজ থেকে তোমার কাছ থেকে এই হারটা চেয়ে নিব। আমি আর কখনো কারো কোনো কাজকে ছোট করে দেখব না, আর কারোর সাথে হিংসাও করব না। এই তো, এতদিনে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। আমি অনেক খুশি হয়েছি কাকুলি। কাকুলি তার ভুল বুঝতে পারে আর সৎ পাখি হয়ে যায়। অন্যদিকে টুনি তার জমিতে আবার গাজর চাষ করে। আর কিছুদিনের মধ্যে টুনির জমির গাজরগুলো বিক্রি করার উপযুক্ত হয়। আর টোনা ও টুনি গাজরগুলো জমি থেকে তুলে শহরে নিয়ে বিক্রি করে। আর গাজর বিক্রি করে টোনা ও টুনি অনেক লাভ করে। আর এভাবেই তারা তাদের জমিতে ফসল চাষ করে সুখেই দিন কাটাতে থাকে। কেন মা, তোমার বুঝি খুব পানি পিপাসা পেয়েছে তাই না? না রে মা, আমি রোজা রাখবো তো তাই একটু বেশি করে পানি খাচ্ছি, তাহলে শরীর ভালো থাকবে। মা, ঠাম্মার মাসি তোমাকে খাবার দেয়নি, শুধু পানি খেয়ে রোজা রাখছো যে? আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেহরি রান্না করতে পারিনি। তুই তো জানিস মা, কাজ করলে তারা আমাকে দুমুঠো খাবার খেতে দেয়, আর কাজ না করলে দেয় না। আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে তোমাকে
আমাকে এভাবে পানি খেয়ে রোদে রাখতে হতো না। বাবা কাজ করে কত খাবার কিনে নিয়ে আসতো। আমি পানি খেয়ে রোজা রাখতে পারবো রে মা, তুই এসব নিয়ে চিন্তা করিস না, ঘুমিয়ে পড়। এরপর টুকি কিছু না বলে ঘুমিয়ে পড়ে। আর এভাবে সেই রাত কেটে সকাল হয়ে যায়। আর সকাল হতেই মিনু একটি লাঠি নিয়ে টুনির ঘরের দরজার কাছে আসে। এই টুনি, টুনি, মরণের ঘুম ঘুমিয়েছিস নাকি? দেখেছিস কত বেলা হয়েছে, বাড়ির কত কাজ পড়ে আছে জানিস? মা, সেহরি খেয়ে শুয়েছিলাম তো, তাই চোখটা একটু লেগে আসছিল। সেহরি খেয়েছিস মানে? তোকে তো আমরা খাবার দেইনি, তাহলে খাবার কোথায় পেলি? তার মানে তুই ঘর থেকে খাবার চুরি করেছিস নাকি? দাঁড়া, এই লাঠি দিয়ে তোকে চুরি করার মজা দেখাচ্ছি। এই কথা বলে মিনু টুনিকে লাঠি দিয়ে মারতে থাকে। মা, আমার কথাটা তো শুনুন। উফ, ওরে বাবারে, খুব লাগছে মা, আমাকে আর মারবেন না মা। আমি খাবার চুরি করিনি, আমি খাবার চুরি করিনি। মাকে আর মেরো না, মা তো খাবার চুরি করেনি। আমি নিজ চোখে দেখেছি, মা পানি খেয়ে রোদে রেখেছে। মাকে বাঁচানোর জন্য তো ভালোই মিথ্যে কথা বলতে পারিস। এই টুনি, শোন, কাল শহর থেকে আমার ছেলে রাজু আসবে, তাই পুরো বাড়ি ভালো করে পরিষ্কার করবি। আর ছোট বৌমা ঘুমাচ্ছে, তাই ছোট বৌমাকে কোনো বিরক্ত করবি না। আচ্ছা ঠিক আছে মা। এসব বলে মিনু সেখান থেকে চলে যায়। আর টুনি বাড়ি পরিষ্কারের কাজে লেগে পড়ে। আর এভাবে সারা দিন কেটে দুপুর হয়ে আসে। আর দুপুর হতেই টুকি খেলা করে বাড়িতে চলে আসে। মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার খেতে দাও। আচ্ছা ঠিক আছে মা, তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। সে কি, তুই রোজা না রেখে খাবারের থালা নিয়ে বসেছিস যে? দিন দিন দেখছি তোর বার খুব বেড়ে যাচ্ছে। কাজকর্ম না করে আরামে বসে থাকিস, আর সময় মতো ঠিক খাবার নিয়ে বসে পড়িস। দাঁড়া, আজ তোকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। মুন্নি, বোন আমার, আমাকে তোমরা এভাবে মেরো না, আমার যে খুব কষ্ট লাগে। আমি পানি খেয়ে রোজা রেখেছি, আর তার উপর বাড়ির সব কাজ করেছি, এজন্য শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়েছে। আমাকে এভাবে মেরো না, মেরো না। হ্যাঁ মাসি, তুমি আমার মাকে ছেড়ে দাও। আসলে মাই খাবারগুলো আমার জন্য নিয়ে এসেছিল, কিন্তু তুমি খাবারগুলো ফেলে দিলে। এখন আমি কি খাবো বলো? কি খাবি মানে? রোজার দিনে আবার খাওয়া কেন? তুই রোজা রাখতে পারিস না? মুন্নি, আমার মেয়েটা তো অনেক ছোট, এই বয়সেও রোজা রাখতে পারবে বলো? একই তো আমাদের উপর বসে বসে খাস, আবার মুখে মুখে কথা বলিস। কাল থেকে তোর মেয়ে যদি রোজা না থাকে, তাহলে তোর খাবার বন্ধ করে দিব। এ কথা বলে মুন্নি সেখান থেকে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকাল হতেই রাজু শহর থেকে বাড়িতে চলে আসে। মা, টুনি দিদি, মুন্নি, কোথায় তোমরা? তাড়াতাড়ি এদিকে এসো, আমি যে চলে এসেছি। এসেছিস বাবা? আসতে তোর কোনো কষ্ট হয়নি রে বাবা? না মা, আমার কোনো কষ্ট হয়নি। মা, মা টুকি, তোর মুখ এমন শুকনো লাগছে কেন? মানে আঙ্কেল, আমি আজ রোজা রেখেছি, তাই হয়তো শুকনো লাগছে। সে কি মা, তুই এত ছোট হয়ে রোজা রেখেছিস কেন? তোর তো রোজা রাখার বয়স হয়নি। টুনি দিদি, টুকিকে রোজা রাখতে দিয়েছো কেন? আমরা কেউ ওকে রোজা রাখতে দিবই না, কিন্তু ওনাকে রোজা না রাখলেও না খেয়ে থাকবে, তাই টুনি দিদি রোজা রাখতে দিয়েছে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আমি তাহলে বাজার থেকে ইফতার কিনে নিয়ে আসছি। মা টুকি, তুই কি খাবি বল দেখি? আঙ্কেল, আমার
খেজুর খুব পছন্দ, তুমি আমার জন্য খেজুর নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে মা, আমি তাই নিয়ে আসবো। মুন্নি, বাজারের ব্যাগটা এনে দাও তো দেখি। আয় টুকি আয়। আর কোনোদিন যদি শুনেছি তুই রাজুর কাছ থেকে কিছু খেতে চেয়েছিস, সেই দিন তোকে মেরে ভাসিয়ে দিব, এই বলে দিলাম। আর টুনি, তুই তাড়াতাড়ি আমার কিছু কাপড় ধুয়ে নিয়ে আয়। রাজু ইফতার নিয়ে আসলে আবার ইফতার বানাতে হবে। হ্যাঁ মুন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুনি কাপড় নিয়ে পুকুর পাড়ে চলে যায়। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আর রাজু বাজার নিয়ে আসতেই টুনিকে পুকুর পাড়ে দেখে সে টুনির কাছে চলে আসে। টুনি দিদি, কাপড় ধোয়া শেষ হলো তোমার? ইফতার নিয়ে এসেছি, চলো বাড়িতে গিয়ে সবাই একসাথে ইফতার করব। হ্যাঁ রাজু, হয়ে গেছে, তুই বাড়িতে যা, আমি এক্ষুনি আসছি। দিদি, দাদা মারা যাবার পর থেকে তোমরা মা মেয়ে আমাদের মধ্যে খাচ্ছো। জানি না সবার মাঝে কেমন খেতে পারো, তাই এই টাকাগুলো তোমার কাছে রেখে দাও। মা মেয়ে ভালো মন্দ কিনে খেও, আর যখন কোনো টাকার দরকার হবে শুধু আমাকে বলবে, আমি তোমাকে টাকা দিব। আচ্ছা ঠিক আছে রাজু। এরপর রাজু সেখান থেকে চলে যায়। আর এদিকে কালু গাছের আড়ালে লুকিয়ে থেকে তাদের সব কিছু ভিডিও করে ফেলে। টুনি, তুই রাজুর সাথে প্রেম করছিস? দাঁড়া, হস্তদের সব গোপন তথ্য ফাঁস করে দিব। মুন্নি, তোর তো সর্বনাশ হয়ে গেছে। মানে কি সব বলছো কালু দাদা? আমার আবার কি সর্বনাশ হলো? আগে এই ভিডিওটা দেখ, তাহলেই সব বুঝতে পারবি। এরপর মনি ভিডিও দেখতে থাকে। আর এদিকে টুনি রান্নাঘরে ইফতার বানাচ্ছিল। তখনই সেখানে টুকি চলে আসে। মা, আঙ্কেল আমার জন্য খেজুর এনেছে। হ্যাঁ রে মা, এনেছে। তাহলে আমাকে কটা খেজুর দাও তো, আমি ঘরে লুকিয়ে রাখি। না মা, চুরি করা ভালো কাজ নয়, আর ইফতারের সময় তো খেজুর খেতেই পারবি। মাসিয়া, ঠাম্মি তো খুব খারাপ, যদি ইফতারের সময় খেজুর খেতে না দেয়, তাই ভাবছি কটা খেজুর লুকিয়ে রেখে ইফতার করব। মামি বুদ্ধি করে খেজুর লুকিয়ে রাখার প্ল্যান করছিস? আয় টুনি আয়, খেজুরের বাটিটা আমাকে দে তো দেখি। তোকে দুটো খেজুর দিতে চেয়েছিলাম, কিন্তু এখন একটা খেজুরও দিব না। আর তুই তাড়াতাড়ি ইফতার গুলো নিয়ে বাইরে আয়। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। আয় নে, তোদের মা মেয়ের ইফতার, তোরা ঘরে গিয়ে ইফতার কর। মা, রাজু তো বলেছে একসাথে বসে ইফতার করতে, আর এইটুকু ইফতার আমরা মা মেয়ে কিভাবে খাবো বলুন তো? তার উপর শুধু মুড়ি দিয়েছেন, খেজুর বেগুনি কোনো ফলমূলও দেননি। যা দিয়েছি তাই বেশি। এখন এখান থেকে যাবি নাকি লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিব? না মা, তার প্রয়োজন নেই, আমি ঘরে যাচ্ছি। মা, ঠাম্মা তোমাকে শুধু মুড়ি দিল, আর কিছুই দিল না? আঙ্কেল ইফতারের জন্য কত কিছু নিয়ে আসলো, ভেবেছিলাম আজ মজা করে ইফতার করব। মারে, আমরা গরিব পাখি, তাই আমাদের এমন ইফতারি করতে হবে রে মা। তুই হাত মুখ ধুয়ে আয়, ইফতারের যে সময় হয়ে এসেছে। এরপর টুকি সেখান থেকে চলে যায়। আর এইদিকে রাজু বাড়িতে চলে আসে। আমি হাত মুখ ধুয়ে এসেছি, সবাই বাইরে এসে ইফতারের সময় যে হয়ে এসেছে। মা, টুনি দিদি আর টুকি কোথায়? আবার মুন্নিকেও তো বাড়িতে দেখছি না। টুনি আর টুকি ঘরে ইফতার করছে। টুনি কি আর আমার কোনো কথা শোনে? বলে মামি নাকি ঘরে বসে ইফতার করবে, তাই সব কিছু দিয়ে দিয়েছি। আর ছোট বৌমা পাশের বাড়িতে গেছে, এক্ষুনি চলে আসবে। টুনি দিদি বাইরে এসো, সবাই মিলে একসাথে বসে ইফতার করতে হয়। সে কি মা, টুনি দিদিকে শুধু মুড়ি দিয়েছো কেন? বাহ রাজু বাহ, তোমার তো দেখছি দিদির ওপর খুব মায়া হয়েছে। আর হবেই না কেন, লুকিয়ে লুকিয়ে প্রেম করছো। কদিন পরে বিয়ে করে বউ বানাবে, এভাবে লুকিয়ে লুকিয়ে ওকে তো অনেক টাকা দিয়েছো, তাই না?
শয়তান টুনি, নিজের স্বামীকে খেয়ে এখন আমার স্বামীর টাকা পয়সা দেখে লোভে পড়ে আমার স্বামীকে বিয়ে করার প্ল্যান করছিস, কিন্তু আমি তা হতে দিব না। মুন্নি, মুখ সামলে কথা বল। আমি গরিব হতে পারি, কিন্তু আমার চরিত্র এত খারাপ না। এতদিন তোরা দুজন আমাদের মা মেয়েকে অনেক মার মেরেছিস, খাবারের কষ্ট দিয়েছিস, কিচ্ছু বলিনি, কিন্তু আজ রাজুকে সব বলে দিব। এরপর টুনি রাজুকে সব কথা খুলে বলে। ছি মা, ছি মুন্নি, তোমরা এত নিচু মনের পাখি আগে জানতাম না। টুনি দিদি বাড়ির সব কাজ করে, তবুও তোমরা তার উপর এত অত্যাচার করো। আর দাদা নেই বলে দিদিকে খুশি করে কিছু টাকা দিয়েছিলাম, তাই বলছো আমি প্রেম করি? ছি মুন্নি ছি, তুমি যে আমার বউ এটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আসলে আমি কালু দাদার কথা শুনে এসব বলেছি। আর ইফতার যে সবাই একসাথে বসে খেতে হয় সেটা জানো না? টুনি দিদি তো আমাদের পরিবারের একজন, তাহলে সে কেন আলাদা ইফতার করবে? আমরা সবাই যা খাবো টুনি দিদিও তাই খাবে। বাবা রাজু, মা টুনি, আমাকে ক্ষমা করে দে। এখন থেকে সবাই মিলেমিশে থাকবো। দিদি ভাই, এখানে বস, আজ মজা করে সবাই ইফতার করব। সত্যি বলছো ঠাম্মি? ইয়ে, কি মজা, কি মজা। এ কি, পথের ধারে একটা পেঁপে গাছের চারা হয়েছে? টোনা, এই টোনা, তুই তো অনেক কষ্টে সংসার চালাচ্ছিস, তাই এই পেঁপে গাছের চারাটা তুই নিয়ে যা। এই গাছ যখন বড় হবে তখন পেঁপে দেয়া শুরু করবে, তখন এ তোর সামান্য হলেও কাজে আসবে। আপনি যখন বলেছেন তাহলে আমি এই পেঁপে গাছের চারাটা বাড়িতে নিয়ে যাচ্ছি। এরপর টোনা পেঁপে গাছের চারাটা মাটি থেকে তুলে নেয় আর বাড়িতে চলে যায়। বাবা, ও বাবা, তুমি না বললে তোমার কাছে আইসক্রিম কেনার মতো টাকা নেই? তাহলে পেঁপে গাছের চারাটা তুমি কিভাবে কিনে আনলে বলো তো? আমি তোর কাছে কখনো মিথ্যে কথা বলিনি রে মা, সত্যি আমার কাছে কোনো টাকা নেই। আর পেঁপে গাছের কথা বলছিস, এই চারাটা তো আমি পথের ধারে কুড়িয়ে পেয়েছি। তুমি এসেছো? শোনো তবে, তোমার জন্য একটা খুশির খবর আছে। তাই নাকি টুনি? তা কি এমন খুশির খবর বলো তো শুনি। কালু দাদা তোমাকে একটা কাজ দিবে বলেছে, আর আজকেই তোমাকে তার বাড়িতে যেতে বলেছে। তাই নাকি? কালু দাদা আমাকে কাজ দিবে? এতক্ষণে মাথা থেকে একটা টেনশন গেল। কালু দাদা কাজ না দিলে যে সংসারটা কিভাবে চলতো। যাই হোক, তাহলে আমি কালু দাদার বাড়িতে যাই, কালু দাদার সাথে দেখা করে আসি। এরপর টোনা কালুর বাড়িতে চলে যায়। কালু ছিল ওই বনের সব থেকে ধনী পাখি। ধনী হলেও কালুর মনে অনেক বেশি লোভ ছিল, তাই সে টোনাকে কাজ দিতে চেয়েছিল। কালু দাদা, ও কালু দাদা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, শুনলাম তুই নাকি একটা কাজ খুঁজে বেড়াচ্ছিস, আর এজন্য আমি তোকে একটা কাজ দেব ভেবেছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা। তা আমাকে কি কাজ করতে হবে শুনি? আমার একটা পেঁপে গাছের চারার বাগান আছে, তুই রোজ এসে এদের যত্ন নিবি, এর জন্য আমি তোকে 500 টাকা দিব। মাত্র 500 টাকা? এত কম টাকায় আমার সংসার চলবে কি করে? কি আর করার, এছাড়া যে আমার কোনো উপায়ও নেই। কি হলো, কিছু বলছিস না যে? কাজটা করবি তো? টোনা সামান্য বেতনে কালুর কাজ করতে রাজি হয়ে যায়, আর এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন থেকে টোনা কালুর চারার পেঁপে বাগান দেখাশোনা করার জন্য কাজ শুরু করে দেয়, আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েক মাস। কয়েক মাসের মধ্যে কালুর পেঁপে গাছগুলো বেশ বড় হয়ে যায়, আর অনেকগুলো পেঁপেও ধরে যায়। আরে বাহ, ভালো ফলন হয়েছে দেখি। এই তো না, তুই মনে হয় অনেক যত্ন করেছিস, এজন্য আমার পেঁপে বাগানে অনেকগুলো পেঁপে ধরেছে। এই নে 200 টাকা, এটা তোর ভালো কর্মের ফল। আর শোন, কাল একটু তাড়াতাড়ি কাজে আসিস, কারণ পেঁপেগুলো তুলে বাজারে নিয়ে যাব। ঠিক আছে কালু দাদা, আমি তাহলে আসি। টোনা বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তার লাগানো পেঁপে গাছের চারার কাছে চলে যায়, আর সেখানে গিয়ে টোনা অবাক হয়ে যায়। হে কি কাণ্ড, এই পেঁপে গাছের চারা এখনো বেড়ে ওঠেনি,
ওদিকে কালু দাদার চারা বড় হয়ে পেঁপেও ধরে গেছে। না জানি বাবা, এ কোন অপয়া গাছকে তুলে নিয়ে এসেছি আমি। একে বাবা, তুমি আবার কখন এলে? আর এসে এই চারা গাছের কাছে কি করছো বলো তো? দেখ না রে মা, কতদিন হলো চারাটা লাগিয়েছি, কিন্তু এখনো এর কোনো পরিবর্তনই হচ্ছে না। এই অপয়া চারাকে রেখে আর কোনো কাজ নেই, এক্ষুনি আমি এটাকে কেটে ফেলবো। এই বলে টোনা বটি আনতে ঘরে চলে যায়। আর এদিকে টুকি বলতে থাকে, আরে এই চারাটার অল্প কিছুক্ষণ পরেই মরে যাবে, ওর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু বাবা তো ঠিকই বলেছে, সত্যি তো এর কোনো পরিবর্তনই হচ্ছে না। টুকির কথা শুনে পেঁপে গাছের চারা কথা বলতে শুরু করে। অহংকার, আমার অহংকারের জন্য আমার এ দশা হয়েছে। পেঁপে গাছের অহংকার? কিন্তু তুমি কথা বলছো কি করে? আমি হলাম এক জাদুর ক্ষমতা অর্জনকারী পেঁপে গাছ, এজন্য আমি কথা বলা থেকে শুরু করে যে কোনো অসম্ভব কাজ করতে পারি। তাহলে তোমার কোনো ফল নেই কেন? আর তুমি এতদিন ধরে একটা চারা গাছ হয়ে আছো কেন? ওই যে বললাম না, আমার অহংকারের অধঃপতন হয়েছে, এজন্য আজ আমি মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছি। তুমি কি অহংকারী পেঁপে গাছ ছিলে? তাহলে বলো তো, বলো আমাকে কি হয়েছিল তোমার সাথে? একদিন এক জাদুকর পাখি আমাকে আর একটা আম গাছের চারাকে নিয়ে তার বাড়িতে গিয়েছিল। আমার মরে যাওয়ার সময় হয়ে এসেছে, আর তাই আমার সমস্ত জাদু শক্তি এক জীবের মধ্যে দান করতে হবে। আর এমন জীবের মধ্যে দান করতে হবে যে যার মনে কোনো অহংকার থাকবে না। আমার জানা মতো গাছদের মধ্যে কোনো অহংকার নেই, তাই আমি আমার সমস্ত শক্তি এই পেঁপে গাছটাকে দান করব। তবেই আমি মরে গিয়েও পরের জীবনে সুখে শান্তিতে থাকতে পারবো। এরপর সেই জাদুকর আমাকে তার সমস্ত জাদু শক্তি দান করে, আর সাথে সাথে আমি হয়ে যাই জাদুকরি পেঁপে গাছের চারা। আর বেশ কিছুদিন পর সেই জাদুকর মারা যায়, আর আমি আর সেই আম গাছ অনেক বড় হয়ে যায়। আমি তো জাদুকরের দিয়ে জাদু শক্তি পেয়েছি, এখন আমি জানাই তাই করতে পারবো। কিন্তু কি করব? পেয়েছি, আমি এই আম গাছটার সাথে একটু জমিয়ে ঝগড়া করব। কিন্তু এই আম গাছ তো কথাই বলতে পারে না, ওর তো আর আমার মতো জাদু শক্তি নেই। কি আর করার, আমি ওর কথা বলার ব্যবস্থা করছি। এরপর আমি জাদু করে আম গাছকে কথা বলার ব্যবস্থা করে দেই। কি রে আম গাছ, তোর গাছে এখনো আম ধরেনি কেন? আমার মনে হয় তুই একটা অপয়া আম গাছ, তাই তোর এখনো ফল হয়নি। আমি যদি অপয়া হই তবে তুই কি? হ্যাঁ, তোরও তো এখনো ফল হয়নি, তার মানে তুইও অপয়া। কি, তোর এত বড় সাহস, তুই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করিস? তবে রে দেখ, এক্ষুনি আমি আমার জাদু শক্তি দিয়ে আমার গাছে ফল ধরাবো। এরপর আমি জাদু শক্তি দিয়ে আমার গাছে অনেকগুলো পাকা পাকা পেঁপে নিয়ে আসি। দেখলি তো আমার কি ক্ষমতা? আর তুই আমাকে এত বড় বড় কথা শোনালি? দাঁড়া, এক্ষুনি আমি তোর কথা বলা বন্ধ করছি। এরপর আমি আম গাছের কথা বলার শক্তি কেড়ে নেই আর বলতে থাকি, এখন আমি অনেক ক্ষমতাশালী, আমার যে কি আনন্দ হচ্ছে। এখন থেকে যে আমার সাথে লড়াই করতে আসবে তাদের সবাইকে আমি ধ্বংস করে দিব। সকাল থেকে পেটে কোনো খাবার পড়েনি, এদিকে পকেটে তো কোনো টাকাও নেই। এখন আমি কি যে করি, কি করে খাবার কিনে খাবো সেটাই ভেবে পাচ্ছি না। তোর খিদে পেয়েছে বুঝি? তবে এই নে, এই পেঁপেটা খেয়ে নে। এরে মাই রে, এটা কি হলো? চোখের সামনে একটা পেঁপে এসে হাজির হলো, কিন্তু কোথা থেকে এলো এই পেঁপে? বানর এদিক সেদিক তাকাতে থাকে। এই যে, আমি দিয়েছি তোকে এই পেঁপেটা। তোমাকে অনেক ধন্যবাদ, বাকি কথা পরে বলবো, আগে পেঁপেটা খেয়ে নেই। বানর যেই না পেঁপেটা খেতে যাবে ঠিক তখনই আমি জাদু করে পেঁপেটাকে অদৃশ্য করে দেই। না না, আমি তোকে পেঁপে খেতে দিব না, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তুমি তো খুব খারাপ দেখি, নিজেই খেতে দিয়ে আবার নিজেই কেড়ে নিলে। হ্যাঁ, আমার জাদু
জাদু শক্তি আছে, তাই আমি যা ইচ্ছে তাই করব। তাতে তোর কি? হ্যাঁ, জাদু শক্তি আছে জন্য তুমি আমার মুখে তোলা খাবারটা কেড়ে নিলে। এখন বুঝলাম তুমি তোমার শক্তির জন্য অহংকার করছো। তবে মনে রেখো, অহংকার অধপতনের কারণ। বানরছানা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, আর তখনই সেখানে আসে সে জাদুকরের আত্মা। তোকে সৎ গাছ মনে করে আমার সমস্ত জাদু শক্তি দিয়েছিলাম, যাতে আমি ওপারে গিয়ে সুখে থাকতে পারি। কিন্তু তুই আমাকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছিস না। তোর অহংকার আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তাই দেখ আমি তোর কি হাল করি। এরপর সেই জাদুকরের আত্মা আমাকে পুনরায় একটা চারাতে পরিণত করে। আজকের পর তুই আর কোনোদিনও বড় হতে পারবি না, আর তোর গাছেও ফল হবে না। এটা আমার অভিশাপ। এরপর জাদুকরের আত্মা অদৃশ্য হয়ে যায়, আর আমাকে তোমার বাবা এখানে নিয়ে আসে। তুমি অহংকার করে ভুল করেছো, আর কখনো অহংকার করবে না, বুঝলে? অহংকার তো আর কখনো করব না। কিন্তু তোমার বাবা তো আমাকে অপয়া গাছ মনে করে আমাকে আর বাঁচতেই দিবে না। পেঁপে গাছ যেই না এসব বলে কাঁদতে শুরু করে, ঠিক তখনই সে অনেক বড় একটা পেঁপে গাছ হয়ে যায়, আর তার গাছে অনেক পাকা পাকা পেঁপেও ধরে যায়। এমন দৃশ্য দেখে টুকি অবাক হয়ে যায়। ও মা গো, চোখের পলকে যে তুমি বড় হয়ে গেলে, এটা কি করে সম্ভব? তবে কি সে জাদুকর আমাকে অভিশাপ মুক্ত করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। এরপর টুকি ও পেঁপে গাছ কথা বলতে থাকে, আর কিছুক্ষণ পরেই বটি নিয়ে টোনা ও টুনি সেখানে হাজির হয়। আর চারা গাছটাকে হঠাৎ এত বড় হতে দেখে তারা অবাক হয়ে যায়। হে কি, হে আমি কি দেখছি? এটা কি করে সম্ভব? টুকি তার বাবা মাকে সব কথা খুলে বলে, আর টুকির কথা শুনে টুনি বলে, অহংকার আমাদেরকে খারাপ পরিচয় বানিয়ে দেয়। এমনকি অহংকারের জন্য আমাদের মৃত্যুও হতে পারে। এজন্যই বলে অহংকার অধপতনের মূল। এরপর টোনা তার পেঁপে গাছের পেঁপে বাজারে বিক্রি করে, আর কালুর বাড়ির 500 টাকার বেতনের কাজ করে। এরপর টোনা, টুনি ও টুকি বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মহিমপুর বনে অনেক পাখির বসবাস। ওই বনে টুনি নামে এক নিঃসন্তান পাখি বসবাস করত। টুনির কোনো সন্তান নেই জন্য বনের সবাই টুনিকে অলক্ষী অপয়া বলে অপমান করত। একদিন সকালে টুনি বনের রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় নিঃসন্তান টুনি দূরে একটা গাছের নিচে একটা তান্ত্রিককে বসে থাকতে দেখে। তখন টুনি তান্ত্রিককে দেখে বলতে থাকে, ওই তো তান্ত্রিক দেখা যাচ্ছে, যাই ওই তান্ত্রিককে গিয়ে আমার সমস্যার কথা বলি, দরকার হলে তান্ত্রিকের হাতে পায়ে ধরবো আমি। এই বলে টুনি ওই তান্ত্রিকের কাছে যায়। আর তান্ত্রিক টুনির চোখে জল দেখে বলতে থাকে, কিরে বৎস, তুই কান্না করছিস কেন? আমাকে তোর সমস্যার কথা খুলে বল বৎস, কি হয়েছে তোর? তান্ত্রিক বাবা, আমার কোনো সন্তান নেই। আমাকে এমন কিছু একটা দিন যাতে আমার সন্তান হয়। আমি যে বনের পাখিদের অপমান আর সহ্য করতে পারছি না। সন্তান পাওয়ার জন্য আমাকে যদি আগুনে ঝাঁপ দিতে হয়, তবু আমি তাই দিব। তবু আমার সন্তান চাই বাবা, দয়া করুন বাবা। হয়েছে হয়েছে, আর কান্না করতে হবে না তোকে, শান্ত হ। আমি তোকে সাহায্য করব। আমি তোকে একটা ফল দিব। কিন্তু কিন্তু কি তান্ত্রিক বাবা? আমি সব কিন্তু অতিক্রম করতে রাজি আছি। আমাকে ওই ফলটা দিন তান্ত্রিক বাবা। এই নে একটা বিশেষ গুণ সম্পন্ন ফল। এই ফল খেলে তোর কোনো ছেলে সন্তান হবে না। এই ফলটা খেলে তোর একটা নয়, দুটো নয়, পুরো 5টা কন্যা সন্তান হবে। বল, তুই কি এখন এই ফলটা খেতে রাজি আছিস? আমি এই ফল খেতে রাজি আছি তান্ত্রিক বাবা। এই বলে টুনি তান্ত্রিকের কাছ থেকে ওই ফলটা নিয়ে খেয়ে ফেলে। আর টুনি বলতে থাকে, আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা। আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি চলি তান্ত্রিক বাবা। দাঁড়া, আসল কথাটা তো শুনে যা। তুই যে ফলটা খেলি, ওই ফলের গুণের কারণে তোর যে কন্যা সন্তানগুলো হবে, সেগুলো এক একটা বিশেষ গুণের অধিকারী হবে। তোর ভবিষ্যৎ 5 কন্যার গুণের কথা তো শুনে যা। কি? আমার 5 কন্যা বিশেষ গুণের অধিকারী হবে? কি সেই বিশেষ গুণ তান্ত্রিক বাবা, বলুন আমাকে।
তোর প্রথম মেয়ে হবে রান্না বিষয়ক জাদুকর। তোর প্রথম মেয়ে এমন জাদুকর হবে যে কিনা লবণ মরিচ হলুদ ছাড়া জাদু করে রান্না করতে পারবে। আর তোর দ্বিতীয় মেয়ে হবে পানি বিষয়ক জাদুকর, যে কিনা জাদু করে পানি দিয়ে এক নিমেষে অনেকগুলো ময়লা থালা বাসন পরিষ্কার করতে পারবে। আর তোর তৃতীয় মেয়ে জাদু করে একটা বীজ থেকে চোখের পলকেই অনেক বড় গাছ করতে পারবে, বুঝেছিস? এইভাবে তান্ত্রিক টুনির ভবিষ্যৎ পাঁচ কন্যার বিষয়ে গুণগুলো টুনিকে খুলে বলে। টুনি তার ভবিষ্যৎ পাঁচ কন্যার বিশেষ গুণ শুনে অনেক খুশি হয় আর তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। আর বেশ কিছুদিন পর টুনি তান্ত্রিকের কথা মতো 5টা ডিম দেয়। আর টুনি ওই ডিমে তা দেওয়ার পর ওই ডিমগুলো থেকে 5টা কন্যা সন্তান বের হয়ে আসে। যেদিন টুনির 5 কন্যা ডিম থেকে পৃথিবীতে আসে সেদিন টুনি জানতে পারে যে ওই বনের অত্যাচারী রাজা ঈগল বনের সব মেয়ে পাখিদের ধরে নিয়ে গিয়ে তার কারাগারে বন্দি করে রাখছে। এই খবর শুনে টুনি বলতে থাকে, যত যাই হয়ে যাক না কেন, আমি আমার নিজের জীবন দিয়ে হলেও আমার 5 কন্যাকে রক্ষা করবই করব। দরকার হলে আমি আমার কন্যা সন্তানদের নিয়ে এই ঘরে বন্দি হয়ে থাকবো, তবু ওই অত্যাচারী ঈগলের কাছে ধরা দিব না। এই বলে টুনি তার 5 কন্যাকে নিয়ে ঘরের মধ্যেই বন্দি জীবন কাটাতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন টুনির বড় কন্যা টুকি টুনিকে বলে, মা, ও মা, তুমি আমাদের এইভাবে ঘরের মধ্যে কেন আটকে রেখেছো মা? আর তুমি কেন বা আমাদের জোরে জোরে কথা বলতে দাও না বলো? আমরা বাইরে যেতে চাই মা। কি হলো? এই চুপ কর চুপ কর, আস্তে কথা বল। দুষ্ট অত্যাচারী রাজা ঈগল যদি আমাদের কথা জানতে পারে যে আমরা এখানে লুকিয়ে আছি, তাহলে ওই অত্যাচারী আমাদের ধরে নিয়ে যাবে আর বনের অন্য মেয়ে পাখিদের মতো বন্দি করে রাখবে। এমন সময় ঈগলের সেনাপতি যজ্ঞ কাক টুনির দরজায় কড়া নাড়ে। এই ঘরের ভিতরে কে আছিস? দরজা খোল, নইলে আমি কিন্তু দরজা ভেঙে ভিতরে প্রবেশ করব। বাঁচতে চাইলে দরজা খোল বলছি। যজ্ঞ কাকের এমন কথা শুনে টুনি ভয় পেয়ে যায়। আর ভয়ে ভয়ে টুনি তার ঘরে দরজা খুলে দেয়। আর যজ্ঞ কাক ওদের দেখে ভীষণ অবাক হয় আর টুনি সহ তার 5 কন্যাকে রাজপ্রাসাদে ধরে নিয়ে যায়। আর রাজা ঈগল ওদেরকে দেখে রাগে বলতে থাকে, কি তোদের এত বড় সাহস? যেখানে আমার রাজ্যে মেয়ে পাখির বসবাস নিষেধ, সেখানে তোরা এতগুলো পাখি লুকিয়েছিলি? আমি তোদের কঠোর শাস্তি দিব। মহারাজ, আমাদের ভুল হয়েছে, আমাদের ছেড়ে দিন দয়া করে। আর শুধু আমাদের না, পুরো বনের মেয়ে পাখিদের ছেড়ে দিন। রাজা মশাই, আপনি এদের সাথে আর কথা বাড়াবেন না। এদের সরাসরি অন্ধকার কারাগারে বন্দি করুন। শুধু কারাগারে নয়, এদের আমি ফাঁসির আদেশ দিলাম। সেনাপতি, 7 দিনের মধ্যে তুমি এদের ফাঁসির ব্যবস্থা করো। এমন সময় টুকি বলে ওঠে, রাজা মশাই, আমরা আপনার সিদ্ধান্তে রাজি, কিন্তু মরার আগে আমাদের একটা ইচ্ছে আছে, আর আমরা সেই ইচ্ছেটা পূরণ করতে চাই। কি ইচ্ছে বল দেখি শুনি। রাজা মশাই, আমাদের 5 বোনের 5টা বিশেষ গুণ আছে, আমরা সেই বিশেষ গুণগুলো আপনাকে দেখাতে চাই। আচ্ছা, বেশ ভালো কথা। তবে বল দেখি, তোরা কি ধরনের গুণের অধিকারী? ঈগলের কথা শুনে টুকি তার আর তার 4 বোনের গুণের কথা ঈগলকে খুলে বলে। সব শুনে ঈগল বলে, ঠিক আছে, দেখা তোদের গুণের কেরামতি। আর যদি তোরা তোদের বিশেষ গুণের কেরামতি না দেখাতে পারিস, তাহলে আমি তোদের আরো কঠোর শাস্তি দিব। আর যদি তোদের বিশেষ গুণ আমার ভালো লাগে, তাহলে আমি তোদের ছেড়ে দিব। এরপর টুনির 5 কন্যার একজন লবণ ছাড়া জাদু করে লবণের স্বাদ দিয়ে রান্না করে রাজাকে খাওয়ায়। আর দ্বিতীয়জন জাদু করে নিমিষেই সব ময়লা থালা বাসন পানি দিয়ে পরিষ্কার করে দেয়। আর এইভাবে এক এক করে সব কন্যাই তাদের বিশেষ গুণ রাজাকে দেখায়। তাদের এসব গুণ রাজাকে দেখানো হলে টুকি রাজাকে বলে, কি ব্যাপার রাজা মশাই, আমাদের বিশেষ গুণ আপনার কেমন লাগলো বলুন তো? তোমাদের 5 কন্যার বিশেষ গুণ আমার অনেক ভালো লেগেছে, তবে আমি তোমাদের শাস্তি দিয়ে ছাড়বো। ছি ছি রাজা মশাই, আপনি আমাদের কথা দিয়েছিলেন, আপনি তো রাজা নন, আপনি একটা বেঈমান। কি এত বড় কথা? আমি তোমাদের 7 দিন পর ফাঁসি দিতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমাদের শাস্তি দিতে আর বেশি দেরি করব না। সেনাপতি, তুমি ওদের কালকেই ফাঁসির ব্যবস্থা করো। নিয়ে যাও, এক্ষুনি ওদের নিয়ে যাও।
এই শুনে যজ্ঞ কাক ওদেরকে কারাগারে বন্দি করে। কারাগারে বন্দি অবস্থায় টুকি বলতে থাকে, না না, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। এই অত্যাচারী রাজাকে শাস্তি দিতেই হবে, আর সেটা হলো আজকেই। বেশ কিছুক্ষণ ভাবার পর টুকি তার তৃতীয় বোন টিংটিংকে বলে, টিং টিং, তুই জাদু করে এখানে একটা গাছ নিয়ে আয়, আর ওই গাছটাকে এত বড় করবি যাতে এই রাজপ্রাসাদ ভেঙে যায়, রাজা শাস্তি পায়, আর এই রাজপ্রাসাদে যত মেয়ে পাখি বন্দি আছে তারা মুক্তি পায়। টুকির কথা মতো টিংটিং জাদু করে একটা বড় গাছ ওই কক্ষে আনে, আর গাছটাকে এত বড় করে যে ওই গাছটা রাজপ্রাসাদ ভেঙে বাহিরে বেরিয়ে আসে। আর এই দেখে রাজা ভীষণ ভয় পেয়ে যায়, আর রাজপ্রাসাদ ভাঙার কারণে বন্দি সব মেয়ে পাখিরা বাহিরে বেরিয়ে আসে। আর টুনির 5 কন্যা জাদু করে রাজাকে বন্দি করে। বন্দি সব মেয়ে পাখি টুনির 5 কন্যার সাহসের অনেক প্রশংসা করতে থাকে, আর সবাই আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বসন্তের বিকেলে জঙ্গলের মেঠো পথ ধরে কোকিলের মিষ্টি সুরে ফুলের সুগন্ধের মধ্যে দিয়ে এক টোনা তার সদ্য বিয়ে করা নববধূকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তারা দুজনে হাঁটছিল আর মনে সুখে গল্প করছিল। জানো টুনি, আজ আমার নিজেকে অনেক সুখী মনে হচ্ছে, কিন্তু মনের ঠিক এক কোণে একটু ভয়ও লাগছে, কারণ আমি তো বেকার, কোনো কাজকর্ম পারি না, পারি শুধুমাত্র সামান্য ছবি আঁকতে। কিন্তু আমার আঁকা ছবিগুলো তো কেউ কিনে নিতে চায় না। এখন আমি তোমাকে বাড়ি নিয়ে গিয়ে কি করে খাওয়াবো বলো? তুমি আমার মতো অকর্মকে কেন বিয়ে করলে বলো তো টুনি? ওগো, তুমি এসব চিন্তা মাথা থেকে দূর করে দাও তো। আমি না হয় একবেলা খেয়ে বাকি 2 বেলা না খেয়ে থাকবো, তবু আমি তোমার সাথে থাকবো, বুঝেছো? আর জানো, আমি মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাতে পারি, সেগুলো বানিয়ে আমি বাজারে বিক্রি করব, আর যা টাকা পাবো সেগুলো দিয়ে না হয় সংসার চালাবো। সত্যি টুনি, তুমি আমাকে মুগ্ধ করে দিলে। তোমার মতো একজন রমণীকে বিয়ে করে নিজেকে ধন্য মনে হচ্ছে আমার। টোনার এমন কথা শুনে টুনি মুচকি হাসে। এরপর তারা দুজনেই বাড়িতে পৌঁছে যায়। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে যায়। টোনার টুনি ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়, আর টুনি ঘুম থেকে উঠে মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাতে বসে, আর টোনা বসে পড়ে ছবি আঁকতে। এরপর বেশ কিছুক্ষণ পেরিয়ে যায়। টোনা আর টুনি তাদের করা পেইন্টিং গুলো আর হাঁড়ি পাতিল বাজারে বিক্রি করতে যায়, আর যা টাকা পায় সেই টাকা দিয়ে বাজার করে বাড়িতে ফিরে আসে। এভাবেই তাদের কয়েকদিন কেটে যায়। একদিন সকালে, টুনি, তোমার একা হাতে সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আমি আসলেই একটা অপদার্থ। এত সুন্দর করে ছবি আঁকি, তবুও সেই ছবিগুলো কেউ কিনতে চায় না। এ আর কষ্ট কিসে বলো? এই সংসারটা তো আমার নিজেরই, তাই না? আমি যদি পরিশ্রম না করি তাহলে আমার সংসার চলবে কি করে বলো? যাকগে, বাদ দাও ওসব কথা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, জানো? তুমি এখন থেকে বাড়ির দেয়ালগুলো রং করা শুরু করবে। এ তুমি কি বলছো টুনি? আমি তো করি কাগজের উপর রং। এই রঙের হাত দিয়ে কি আর দেয়াল রং করা সম্ভব বলো তো? শোনো, খিদে পেলে বাঘেও ধান খায়, বুঝেছো? তুমি তো করবে সামান্য দেয়ালে রং, এ নিয়ে তুমি আর কথা বলবে না, বুঝেছো? আমি আজ বাজারে গিয়ে সবাইকে বলবো যে তুমি রঙের কাজ করতে চাও, দেখবে তোমার কাস্টমারের কোনো অভাব হবে না, বুঝেছো? ঠিক আছে টুনি, তোমার যা মর্জি হয় তুমি তাই করো। টোনার সম্মতি পেয়ে টুনি বাজারে হাঁড়ি পাতিল নিয়ে গিয়ে সবাইকে টোনার রঙের কথা বলে। হাঁড়ি পাতিল বিক্রি করে টুনি বাড়িতে ফিরে আসে। এদিকে রাতও হয়ে যায়। দেখতে দেখতে রাত শেষে ভোর হয়ে যায়। ভোর হতে না হতেই এক বৃদ্ধা পাখি এসে টোনাকে ডাকতে থাকে। টোনা, ও টোনা, এখনো ঘুম ভাঙেনি বুঝি? একটু বাইরে এসো তো টোনা। বৃদ্ধার ডাক শুনে টোনা ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, কি গো বুড়িমা, এত সকাল সকাল ডাকছো কেন? বাবা, শুনলাম তুমি নাকি দেওয়ালে রং করো, তা আমার ছোট্ট বাড়িটা একটু রং করে সাজিয়ে দিবে বাবা? আমার অনেক দিনের শখ, আমি রং করা ঘরে থাকবো,
কিন্তু সব মিস্ত্রিরাই তো টাকা চায় অনেক। আমার কাছে তো অত টাকা নেই গো বাবা, তুমি দিবে আমার কাজটা করে? ঠিক আছে বুড়িমা, তোমাকে কোনো টাকা দিতে হবে না। আমি আজই তোমার বাড়ি রং করে দিয়ে আসবো। এরপর বৃদ্ধা সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর টোনাও বৃদ্ধার বাড়ি রং করে সেখান থেকে চলে যায়। টোনা মনের মাধুরী মিশিয়ে দেয়ালে রং করে, বিভিন্ন ছবি আঁকে। এসব ছবি দেখে জঙ্গলের সবাই তাক লেগে যায়। সেখানে সবার মাঝে জঙ্গলের মোড়লের সেনাপতিও উপস্থিত ছিল। এত সুন্দর ছবি দেখে সে মনে মনে ভাবতে থাকে, এত সুন্দর ছবি দেখে তো আমার নিজেরই চোখ জুড়িয়ে যাচ্ছে। মোড়ল মশাই তো আমাকে রং মিস্ত্রি খুঁজতে বলেছিল। যদি এই মিস্ত্রি দিয়েই আমি কাজ করাতে পারি, তাহলে মোড়ল মশাইয়ের কাছে থেকে মোটা অঙ্কের বকশিস নিতে পারবো। যাই, আমি এক্ষুনি গিয়ে আগে মোড়ল মশাইকে বলে আসি। এই বলে সেনাপতি এক ছুটে মোড়লের কাছে যায় আর বলে, মোড়ল মশাই, আপনি তো দেয়ালে রং করাতে যাচ্ছেন, তাই না? আমি এক পাকা শিল্পীর সন্ধান পেয়েছি। আপনি যদি অনুমতি দেন, তবে আমি ওই শিল্পীকে দিয়ে কাজ শুরু করাতে পারি। বেশ, তুমি যখন বলছো তখন নিয়ে এসো তোমার সেই শিল্পীকে, আর কাজ শুরু করে দাও, যাও। যথা আজ্ঞা মোড়ল মশাই। এরপর সেনাপতি টোনাকে মোড়ল মশাইয়ের বাড়ি রং করার জন্য নিয়ে আসে। টোনা নিজের মনের মাধুরী মিশিয়ে মোড়লের দেয়ালে ছবি এঁকে দেয়। কিন্তু মোড়ল এসে টোনার ছবি পছন্দ না করে উল্টো অনেক রেগে যায়। এসব কি ছবি এঁকেছিস তুই? হ্যাঁ, এই ছবির তো মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না। শুধু শুধু আমার দেয়ালটাকে নষ্ট করলি তুই। এর জন্য আমি তোর শাস্তির ব্যবস্থা করব। মোড়ল মশাই, আমাকে শাস্তি দিবেন না। আপনার ঘরের দেয়ালটা ফাঁকা পড়েছিল, তাই ভাবলাম যদি একটু ছবি এঁকে দেই তাহলে ঘরটা অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, তোর শাস্তি তোকে আমি দিব না, কিন্তু তোর এই গাধামির মতো বুদ্ধি আর আমার ঘরে দেয়াল নষ্ট করার জন্য আমি তোকে কোনো পারিশ্রমিক দিব না। তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা বলছি। মোড়ল মশাই, দয়া করে আমাকে পারিশ্রমিকটুকু দিয়ে দিন। আমি অনেক কষ্টের মধ্য দিয়ে সংসার চালাচ্ছি। আপনি যদি আমার পারিশ্রমিকটুকু না দেন, তাহলে আজ আমাকে খালি হাতে বাড়ি ফিরে যেতে হবে। আমার বউ যে আমার বাজারের অপেক্ষায় বসে থাকবে। মোড়ল মশাই যে তোকে বেরিয়ে যেতে বললো, সেটা তোর কানে যায়নি নাকি? হ্যাঁ, বেরিয়ে যা, উল্টো আরো পারিশ্রমিক চাচ্ছিস? তোর সাহস তো কম নয়, দেখাচ্ছি মজা। বের হতে বললাম, বের হচ্ছিস না তাই না? এই বলেই সেনাপতি টোনাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। টোনা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে আর টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, টোনা, তুমি একদম মন খারাপ করো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বুঝেছো? এই বলে টুনি টোনার কানে কানে কিছু কথা বলে। আরো বলে, শোনো টোনা, আমি যে তোমাকে কথাগুলো বললাম, তুমি এগুলো কাউকেই বলবে না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে গিন্নি। এরপর টুনি তার মুখে কাপড় পেঁচিয়ে মোড়লের বাড়িতে যায়। টুনির মুখ ঢেকে থাকার কারণে মোড়ল টুনিকে চিনতে পারে না। এরপর মোড়ল টুনিকে জিজ্ঞেস করে, কে তুমি, আর কোথা থেকে বা এখানে এসেছো বলো তো? আর তোমার এই চাঁদ মুখখানা এভাবে আঁচল দিয়ে লুকিয়ে বা কেন রেখেছো? আমি একজন পথিক, অনেক দূরের জঙ্গল থেকে এসেছি। আমাদের জঙ্গলের রীতি অনুযায়ী আমাদের মুখ কাউকে দেখানো যায় না। শুনেছি এখানেই নাকি কোনো এক জঙ্গলে এক শিল্পী বাস করে, আর তার আঁকা ছবিগুলো নাকি কথাও বলতে পারে। আমি তারই সন্ধানে এখানে এসেছি। বাহ, তোমার কণ্ঠসুরটা তো ভারী মিষ্টি। না জানি তোমার মুখটা দেখতেও কত মিষ্টি। এইভাবে বলে আমাকে আর লজ্জা দিবেন না মোড়ল মশাই। আমাকে বলুন না মোড়ল মশাই, ওই শিল্পীকে আমি কোথায় পাবো? টুনির শিল্পীকে খোঁজার কথাটা যেন মোড়লের কানে একদম পৌঁছায় না। মোড়ল শুধু টুনিকে নিয়েই ভাবতে থাকে। হঠাৎ টুনির টোনা রাখা ছবির দিকে নজর যায় আর টুনি বলে, বাহ, এমন জীবন্ত ছবি আমি কোনোদিন দেখিনি। কি চমৎকার দেখতে ছবিগুলো। এই বাজে ছবিটাকে কি তোমার জীবন্ত ছবি মনে হলো? মোড়ল মশাই, আপনি জানলাটা খুলে দিন তো, বাইরের আলোগুলো একটু ঘরে আসতে দিন। টুনির কথা মতো মোড়ল জানালা খুলে দেয়।
বাহিরের আলো আসাতে ছবিটা যেন ঝলমল করে কথা বলছিল। এ দেখে মোড়লও মুগ্ধ হয়ে যায়। আর টুনি মোড়লকে বলে, মোড়ল মশাই, রাতে এই ছবির সামনে একটা প্রদীপ জ্বালিয়ে রাখবেন। দেখবেন প্রদীপের আলোয় এই ছবি আপনার সাথে গল্প করবে। টুনির এমন কথা শুনে মোড়ল মনে মনে ভাবতে থাকে, এই মেয়ে তো ঠিক কথাই বলেছে। এই ছবি তো সত্যি মনে হচ্ছে আমার সাথে কথা বলছে। আর এই মেয়েটা তো টোনাকে খুঁজতে এসেছে। তার মানে আমি কি ভুল করলাম? মোড়ল মশাই, কি এত ভাবছেন মনে মনে? তেমন কিছু নয়, তুমি তো রং মিস্ত্রি টোনার কাছে যেতে চাইছিলে। চলো, আমি নিজে তোমাকে টোনার বাড়িতে নিয়ে যাচ্ছি। এই বলেই মোড়ল সেনাপতি আর টুনিকে নিয়ে টোনার বাড়িতে যেতে থাকে। যেতে পথেই সেই রং করা বৃদ্ধার বাড়ি মোড়লের চোখে পড়ে। তখন টুনি বলে, মোড়ল মশাই দেখুন, রঙের ছবিগুলো যেন জীবন্ত হয়ে আমাদের সাথে এই পথ দিয়ে হাঁটতে চাচ্ছে, কথা বলতে চাইছে। টুনির কথায় মোড়ল চুপ করে রইল। যেতে যেতেই তারা টোনার কাছে পৌঁছে যায়। টোনাকে দেখে টুনি বলে, আপনার মতো একজন শিল্পীর দর্শন পাবো তা আমি কখনোই ভাবতে পারিনি। টুনির কথা শুনে টোনা মুচকি হাসে। তারপর মোড়ল টোনাকে বলে, টোনা, আমার ভুল হয়েছিল টোনা। আমি আসলে তোমার গুণের কদর করতে পারিনি। এই মেয়েটা আমার চোখ খুলে দিয়েছে। আমি আমার নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। তুমি আমাকে মাফ করে দাও টোনা। ছি মোড়ল মশাই, এভাবে কেন বলছেন? আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতে আমি খুশি। আর আপনার পায়ের ধুলো আমার বাড়িতে ফেলেছেন, আমি তো ধন্য হয়ে গেছি মোড়ল মশাই। টোনার কথা শেষ হতে না হতেই টুনি তার মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে মোড়লকে বলে, মোড়ল মশাই, আমি আসলে টোনার নতুন বিয়ে করা বউ। আমি আপনাকে মিথ্যে বলেছি, শুধুমাত্র আপনার চোখের সামন থেকে কালো পর্দা সরিয়ে দেওয়ার জন্য। আসলে এই জঙ্গলের কেউই আমার স্বামীর গুণের কদর করছিল না, তাই আমি বাধ্য হয়ে এমন কাজটা করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই। হা হা হা, নতুন বউয়ের চালাকিটা ভালোই লেগেছে আমার। যাই হোক, টোনার ছবি আমাকে মুগ্ধ করার জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। আর টোনা, এই নাও তোমার পারিশ্রমিক। আর আজ থেকে তুমি এই জঙ্গলের সেরা শিল্পী হিসেবে থেকে যাবে, বুঝতে পেরেছো? এরপর থেকেই টোনা দেয়ালে রং করে অনেক ভালোভাবে সংসার চালাতে থাকে। তার পাশাপাশি টুনি মাটির হাঁড়ি পাতিল বানিয়ে বিক্রি করতে থাকে আর ভবিষ্যতের জন্য অনেক টাকা জমাতে থাকে। গিন্নি, ও গিন্নি, আমি বাড়ি রং করতে গেলাম গো। রং তো করতে যাবে, কিন্তু 2-4টে খাবার মুখে তো দিয়ে যাও। না গো গিন্নি, আমার হাতে একদম সময় নেই। কাজে দেরি করে গেলে তো শালিক দিদি আমার দিন হাজিরা থেকে টাকা কাটবে। তাই বলে না খেয়ে যাবে তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন যেতে চাইছো তবে যাও। আমি বরং মেয়েটাকে কিছু খেতে দেই। এই বলেই টোনা না খেয়ে তাড়াতাড়ি করে কাজে চলে যায়। আসলে টোনা ছিল পেশায় একজন রং মিস্ত্রি। টোনা পাখিদের বাড়ি রং করে ওর কোনো মতো দিন কাটাতো। পাখিদের বাসা রং করলেও কি হবে, টোনা ছিল অনেক গরিব। এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে অনেক কষ্টেই কাটছিল টোনার দিন। আরে টোনা দাদা, তুমি এসেছো? ভালোই হয়েছে। যা যা রং আনতে বলেছিলাম তাই এনেছো তো? হ্যাঁ শালিক দিদি, লাল হলুদ রং নিয়ে এসেছি। দেখো, এবার আমি অনেক সুন্দর করে বাড়ি রং করে দিব। এরপর টোনা বাড়ি রং করতে শুরু করে। এভাবেই সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। টোনার বাড়ি রং করা শেষ হয়ে যায়। বাহ টোনা দাদা, তুমি তো অনেক সুন্দর বাড়ি রং করতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে। তাই এই নাও, আমি তোমাকে কিছু টাকা বেশি দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ দিদি। এবার তবে আমি আসি গো। এই বলেই টোনা বাড়ির দিকে রওনা দেয়। আর পথে হাঁটতে হাঁটতে টোনা আনমনে ভাবতে থাকে, আজ তো শালিক দিদি কিছু টাকা বকশিশ দিল। আমি বরং এই টাকা দিয়ে মেয়েটার জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে যাই।
মেয়েটাকে তো দুবেলা দুমুঠো ভাত ছাড়া আমি বাহিরের কিছুই খাওয়াতে পারি না। যেই ভাবা সেই কাজ। টোনা মেয়ের জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে বাড়িতে যায়। এ দেখে তো টুনটুন ভীষণ খুশি হয়। এরপর টুনটুন বলতে থাকে, বাবা ও বাবা, তুমি সবার বাড়ি রং করে বেড়াও, তাহলে তুমি আমাদের বাড়ি রং করো না কেন বাবা? আমাদের বাড়িটা কেন সুন্দর করো না বাবা? মারে, আমাদের তো কুড়ে ঘর, তাও আবার বেশ ভাঙা, তাহলে আমি কিভাবে রং করব বল? আর বর্তমান বাজারে রঙের যে দাম, আমি তো কিনতেই পারবো না। আমি কিচ্ছু জানতে চাই না বাবা, তুমি আমাদের বাড়িও সুন্দর করবে, এটাই হলো আমার শেষ কথা। আমার সব বন্ধুদের বাড়ি কত সুন্দর, আর আমাদের বাড়িটা দেখতে কেমন? টোনা মেয়ের এমন জেদে আর কিচ্ছু বলে না, বলবেই বা কি করে? টুনটুন যে অনেক ছোট, বাবার অভাব বোঝার মতো বয়স এখনো তার হয়নি। এভাবেই দিন কাটছিল। টোনার মেয়ে টুনটুনের জেদ আরো বাড়তে থাকে। টোনা, আমাদের মেয়েটা না হয় একটা রং করা বাড়ির জন্য জেদ করেছে, কিন্তু এটাও তো সত্যি তাই না, যে আমাদের বাড়িটা অনেক ভেঙে গেছে? হ্যাঁ টনি, আমি তো বুঝি, কিন্তু আমি কি করব বলো? আমার কাছে যে নতুন ঘর বানানোর মতো কোনো টাকা নেই। হ্যাঁ টোনা, যে করি হোক বর্ষাকাল আসার আগে আমাদের বাড়িটা মেরামত করতে হবে গো। টোনা আর টুনি যখন এসব নিয়ে আলোচনা করছিল, এমন সময় সেই জঙ্গলের রাজা ঈগলের সেনাপতি যজ্ঞ কাক আসে। টোনা, এই টোনা, বাড়িতে আছিস? কি হয়েছে যজ্ঞ দাদা, তুমি হঠাৎ করে আমার বাড়িতে? আরে শোন, তোকে রাজা মশাই এক্ষুনি ডেকেছে, দেরি করিস না কিন্তু। কেন যজ্ঞ দাদা, আমি কি কোনো অন্যায় করেছি? বলো না যজ্ঞ দাদা। সে আমি কি জানি, ডেকেছে যাবি, ব্যাস এটাই কথা, বুঝতে পেরেছিস? সেনাপতি যজ্ঞ কাকের কথা শুনে টোনার দেরি না করে রাজা ঈগলের কাছে যায়। প্রণাম রাজা মশাই, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আমি ডেকেছিলাম। শুনেছি তুমি নাকি অনেক ভালো রং করো। সবই আপনাদের আশীর্বাদে রাজা মশাই। তা বেশ বেশ, আমি চাই তুমি আমার রানীর ঘরটা অনেক সুন্দর করে রং করে দাও। তবে আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি অনেক সুন্দর সুন্দর রং কিনে আনবে। ঠিক আছে রাজা মশাই, সবই আপনার মর্জিতে হবে। এরপর টোনা রাজার থেকে টাকা নিয়ে বাড়িতে চলে যায়। আর পরদিন সকালে অনেক সুন্দর সুন্দর রং কিনে নিয়ে টোনা রাজপ্রাসাদে আসে। দাঁড়াও টোনা, আমি আগে দেখে নেই তুমি কোন কোন রং নিয়ে এসেছো। এরপর রাজা ঈগল টোনার কিনে আনা রংগুলো দেখতে থাকে। আর হঠাৎ রাজার চোখ পড়ে যায় একটা ফ্যাকাশে রঙের কৌটার দিকে। এটা কি টোনা, তুমি এটা কি রং নিয়ে এসেছো? এটা তো একদম ফ্যাকাশে, এটা দিয়ে বাড়ি রং করলে একদম ভালো লাগবে না। রাজা মশাই, এই ফ্যাকাশে রংটা দিয়ে রং করলে কিন্তু অনেক সুন্দর দেখাবে। না টোনা, আমি যখন বলেছি না তার মানে না, তুমি বাকি রংগুলো দিয়ে রং করা শুরু করো। এরপর টোনা রাজার কথা মতো বাকি রংগুলো দিয়ে অনেক সুন্দর করে রং করে। আর টোনার এত সুন্দর রং করা দেখে রাজা ঈগল অনেক খুশি হয়। সত্যি টোনা, এতদিন আমি তোমার রং করার কথা শুনেছি, আজ এত সুন্দর রং করা না দেখলে তো বিশ্বাসই করতাম না। তবে তুমি তোমার পারিশ্রমিক নিয়ে যাও, আর হ্যাঁ, এই ফ্যাকাশে রংটাও নিয়ে যাও। এরপর টোনা খুশি হয়ে সেই ফ্যাকাশে রঙের কৌটাটা নিয়ে বাড়িতে আসে আর ভাবতে থাকে, আচ্ছা, আমার মেয়েটা তো অনেক দিন থেকে বাড়ি রং করার জন্য জেদ করছে, আমি না হয় এই রঙের কৌটাটা দিয়ে বাড়িটা রং করে নেই, তাহলে মেয়েটা অনেক খুশি হবে। এরপর টোনা রংটা নিয়ে বাড়ি রং করতে থাকে আর টুনটুন খুশিতে লাফাতে থাকে।
এরপর বাড়ি রং করা শেষ হওয়ার সাথে সাথে এক অবাক করা কাণ্ড ঘটে যায়। টোনার ভাঙ্গা বাড়িটি একটা সোনার বাড়িতে পরিণত হয়। এ দেখে তো ওরা ভীষণ অবাক হয়ে যায়। টোনা, টোনা, আমি কি দেখছি বলো তো? সোনার ঘর, কিন্তু বাড়িটা এভাবে রং করতেই সোনার হলো কি করে? আমিও তো কিছুই বুঝতে পারছি না গিন্নি, আমি কি দেখছি? সোনার ঘর? টোনার টুনি এসব নিয়ে আলোচনা করতেই সেখানে একটা সুন্দর পরী চলে আসে। আর পরী বলতে থাকে, অবাক হইও না তোমরা, আমি তোমাদের সবটা বলে দিচ্ছি। আসলে আমি একটা পরী। এক শয়তান তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে বন্দি করেছিল, আর এই ফ্যাকাশে রঙে জাদু মন্ত্র পড়েছিল, আর বলেছিল যে যদি কোনো পাখি এই কুৎসিত রং দিয়ে বাড়ি রং করে তাহলে সেই বাড়ি সোনার বাড়ি হবে, আর আমিও মুক্তি পাবো। আজ তোমাদের জন্যই আমি মুক্তি পেলাম, তোমাদের অনেক ধন্যবাদ। পরি, এবার আমি সবটা বুঝতে পারলাম, আসলে তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পরী অনেক খুশি হয় আর ওদের আরো উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে টোনার সোনার বাড়ির কথা জঙ্গলের সবাই জানতে পারে। দূর দূরান্ত থেকে পাখিরা এসে টোনার সোনার বাড়ি দেখে যেতে থাকে। এভাবেই দিন কাটছিল। এসব উন্নতি দেখে সেনাপতি জগ্গু কাকে অনেক লোভ হয়, আর সেনাপতি জগ্গু কাক বলতে থাকে, না, এই টোনা সোনার বাড়ি দেখে আমি আর লোভ সামলাতে পারছি না। আমি আজ রাতেই টোনার বাড়ি থেকে সোনার টুকরো নিয়ে আসবো। এসব ভেবে জগ্গু কাক রাতে চুপি চুপি টোনার বাড়িতে যায়। আর যেই না টোনার সোনার বাড়িতে হাত দিয়েছে অমনি জগ্গু কাক ছিটকে দূরে পড়ে যায় আর ব্যথায় কাতরাতে থাকে। ও বাবা গো, আমি মরে গেলাম গো, আমি আর কোনোদিন এখানে আসবো না, পালাই। এই বলে জগ্গু কাক পালিয়ে যায়। এরপর থেকে জগ্গু কাক আর লোভ করেনি। আর অন্যদিকে টোনা এসবের কিছুই জানতে পারে না। টোনা তার সোনার বাড়িতেই মেয়ে আর স্ত্রীকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।